ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই মার্কিন সংবাদ মাধ্যমকে বিশ্বের সবচেয়ে অসৎ বলে অভিহিত করেছেন। শুক্রবারের অভিষেক অনুষ্ঠানে লোক সমাগম কম দেখাতে এবং প্রচার করতে মিডিয়া মিথ্যাচারের আশ্রয় নিয়েছে, এটাই ট্রাম্পের মূল অভিযোগ। সংবাদ মাধ্যমের ওপর ট্রাম্পের রাগ নতুন কিছু নয়। নির্বাচনী প্রচারের সময়ও তিনি বলেছিলেন, অসৎ ও দুর্নীতিগ্রস্ত মিডিয়া যেমন তার জনসভায় লোক সমাগমের সঠিক ছবি তুলে ধরছে না, তেমনি তাকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাসও অনুপস্থিত সেখানে। ঠিক যেমন অনুপস্থিত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন হিলারির নানা ভুল কাজের ফিরিস্তি। মার্কিন সংবাদ মাধ্যম প্রথাগতভাবেই নির্বাচনে কোনো এক প্রার্থীর পক্ষ নেয়, কিন্তু ট্রাম্পকে নির্বাচনী প্রচারের সময় মূলধারার সংবাদ মাধ্যমের প্রায় কেউই সমর্থন দেয়নি। বরং শীর্ষস্থানীয় সব পত্রিকা রীতিমতো সম্পাদকীয় ছেপেছে কেন ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া উচিত নয় এই বিষয়ে। নির্বাচনের আগের দিন পর্যন্ত সবগুলো জরিপ বলছিল জিতবেন হিলারি, কিন্তু ট্রাম্প বলছিলেন আসল জরিপ ছাপছে না মিডিয়া। নির্বাচনে ট্রাম্প জিতে যাবার পর অবশ্য বিশ্বের তাবৎ বড় বড় সংবাদ বিশ্লেষক বলেছেন একটা বিশাল অংশের জনগোষ্ঠীর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মূলধারার সংবাদ মাধ্যম। ট্রাম্প বলছেন তার সমর্থকদের না দেখিয়ে বড় করে বিক্ষোভের খবর প্রচারে মিডিয়ার অসততার জন্য এবার শিক্ষা পেতে হবে তাদের। আর বিশেষজ্ঞদের অনেকে বলছেন ট্রাম্পের স্বেচ্ছাচারী আচরণ ঠেকাতে মিডিয়াকে এখন রাখতে হবে সবচেয়ে কার্যকরী ভূমিকা। মিডিয়া সত্য বলবে যেমন, তেমনি কাকে ভোট দেওয়া উচিত বা উচিত নয় সে বিষয়ে কি প্রভাবিত করবে? গণতান্ত্রিকভাবে সদ্য নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে কি উৎসাহ দেবে মিডিয়া? এমন নানা প্রশ্ন সামনে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নির্বাচন এবং তার সঙ্গে মিডিয়ার ক্রমেই বাড়তে থাকা রেশারেশি। এসব নিয়ে আজ রাজকাহনে আলাপ করব BDNews24.com এর সিনিয়র সম্পাদক আমানুল্লাহ কবির, সাংবাদিক ও গবেষক আফসান চৌধুরী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ-এর সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুলের সঙ্গে। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি আফসান চৌধুরী আপনাকে দিয়েই শুরু করতে চাই। একটা অনেক কিছু তো পুরো নির্বাচনী প্রচারের সময় থেকেই বলা হচ্ছে, মার্কিন নির্বাচনী প্রচারের শুরু থেকেই বলা হচ্ছে যে মিডিয়ার জন্য অনেক নতুন লার্নিং এর মধ্য দিয়ে মিডিয়া যাচ্ছে। সেই শেখাটা বোধহয় এই ট্রাম্প তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরেও খুব আশু শেষ হচ্ছে না, এই শেখাটা বোধহয় অব্যাহত থাকবে। কারণ ট্রাম্প বলছেন যে তাকে তার বিষয়ে উচ্ছ্বাস বেশি না দেখিয়ে মিডিয়া এখনো বিক্ষোভ বেশি বড় করে দেখাচ্ছে। আর তিনি তো এরকম অভিযোগ করেছেনই যে তার অভিষেক অনুষ্ঠানে লোক সমাগম কম দেখিয়েছে মিডিয়া। ধন্যবাদ। দুইটা বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে যে মিডিয়া, মার্কিন মিডিয়া কোন ধরনের মিডিয়া? মার্কিন মিডিয়া হিলারিপন্থী মিডিয়া। এই কারণে যে হিলারিপন্থী মানে হচ্ছে ডেমোক্র্যাট, ডেমোক্র্যাট মানে হচ্ছে মধ্যমপন্থী ধবল ত্বকের মানুষ। এই হচ্ছে মার্কিন গণমাধ্যমের চরিত্র। সেদিক থেকে গণমাধ্যমের যে অংশটা তার বিরুদ্ধে রয়েছে তারা প্রধানত ডেমোক্র্যাট, মিডিয়া প্রধানত ডেমোক্র্যাট, যারা ফক্স নিউজ ছাড়া। তো ফক্স নিউজ অনেকগুলো নারী ঘটিত কেলেঙ্কারি গত এক বছরে তাদের হয়েছে, সেই জন্য একটু দুর্নাম হয়েছে তাদের। কিন্তু এবার তো ধরুন এমনও কিছু কিছু সংবাদ মাধ্যম আছে যারা এর আগে সাধারণভাবে ডেমোক্র্যাট ছিল না, যেমন আমার কাছে এরকম আছে যে USA টুডে বা এরকম কিছু সংবাদ মাধ্যমও আছে যে যারা এবার পারেনি আর রিপাবলিকান থাকতে, এবার তারাও ডেমোক্র্যাট হয়ে পড়েছিল। বিষয়টা হচ্ছে তাদের দুর্ভাবনা যেটা, যে সে তো উনি ঘরানা ট্রেডিশনাল রাজনীতির লোক না, তিনি কি বলছেন না বলছেন এটা কেউ বলতে পারছে না। কিছু কিছু গণমাধ্যমের মধ্যে এই ধারণাটা খুব পরিষ্কার হচ্ছে। মার্কিনদের জন্য এটা বড় সংকট এই কারণে যে 2008-এর পরে এটা একমাত্র ক্ষমতাবান দেশ নেই, এবং আন্তর্জাতিকভাবে যে পরিবর্তনগুলো হয়েছে 2000 আগে থেকে শুরু হয়েছিল, 8-এর পরে যেহেতু তাদের অর্থনীতিতে ধসটা নেমেছে, তারা সবাই খুব শঙ্কিত। আমি আজকে কথা বলছিলাম মনস্তাত্ত্ববিদদের কয়েকজনের সঙ্গে আমার নিজের অন্য গবেষণার কারণে। তারা বলছেন যে যারা ভয় পেয়ে যায় তারা খুব বেশি অ্যাংশাস হয়ে যায়, তারা রেগে যায়। ট্রাম্প কিন্তু ওই জনগোষ্ঠীরই প্রতিনিধি। কেউ গরিব মানুষ, সাদা গরিব মানুষ ভাবছে যে আমার রুজিটা টিকবে, যেটা চীনের কারণে তার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার রেলওয়েজ তো 14-15 বছর বাড়েইনি। আর বড়লোক যারা, তারা ভাবছে যে আমরা তো একসময় ক্ষমতায় ছিলাম, আমাদের সেঞ্চুরি ছিল, আমেরিকান সেঞ্চুরি, সেই সেঞ্চুরিটা আমরা ফেরত পাবো। এই দুটো মিলে তাদের একটা মিলবন্ধন হয়েছে। কিন্তু মার্কিনীদের অভ্যন্তরীণ ওপরতলার মধ্যেও সংকটটা রয়েছে। তো ট্রাম্প কেন গণমাধ্যমকে আক্রমণ করছে? কারণ গণমাধ্যম প্রতীক হয়ে গেছে যে যারা এই ধরনের মানুষকে বাইরে রাখে।
ট্রাম্প কিন্তু সাধারণ মানুষের ভোটে জিতেছে, এটা অস্বীকার করে লাভ নেই। ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত প্রান্তিক হয়ে যায়। এবং আমি দেখি, আমি যে ইউনিভার্সিটিতে পড়াতাম সবাই বড় লোক ওই ইউনিভার্সিটির, তারা সবাই কিন্তু ওবামার সমর্থক ছিল, কিন্তু তাদের জীবনের সঙ্গে ওবামার কালো মানুষের জীবনের কোনো সম্পর্ক নাই। এইটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ। এখন এই মুহূর্তে গণমাধ্যমকে যে সে আক্রমণ করেছে সে একটা বোকা। কারণ এই কারণে যে প্রত্যেক মানুষ যেই ক্ষমতায় যাবে তার বহুত কিছু হবে, পিছনে লেগে থেকে কোনোদিন লাভ হয়নি। সেটা নিক্সন থেকে আরম্ভ করে, নিক্সনের পূর্বেকার আইজেনহাওয়ার থেকে আরম্ভ করে প্রত্যেকেরই কোনো না কোনো দুর্বলতা হবে। গণমাধ্যমকে বন্ধু না করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। আর মার্কিন যুক্তরাষ্ট্রে যদি গণমাধ্যমকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা থাকে, যেমন আমাদের দেশে মাঝে মধ্যে হয়, তাহলে হতে পারে, কিন্তু সেখানে হচ্ছে সেটাও তারা পাচ্ছে না। এটাই হচ্ছে বড় সংকট। মঞ্জুর হাসান বুলবুল, মানে আফসান চৌধুরী শুরু করলেন যে আমাদের দেশের সঙ্গে তুলনা করাটা, কিন্তু আমাদের দেশের কথা তো বিভিন্ন কারণেই মনে পড়ছে। কারণ ট্রাম্প খুবই রাগী রাজনীতিবিদের মতো বলছেন, মানে বিক্ষুব্ধ রাজনীতিবিদের মতো, যে সংবাদ মাধ্যম নির্বাচনী প্রচারের সময় সংবাদ মাধ্যম তার পিছে লেগেছে, এমন কথাও তিনি বলেছিলেন যে বিশেষভাবে। এবং হিলারির পাশাপাশি তার আসলে এই দুর্নীতিগ্রস্ত সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও লড়তে হবে। এখন তিনি বলছেন যে এগুলো শিক্ষা পাবে সংবাদ মাধ্যম। মার্কিন সংবাদ মাধ্যম তাতে খুব ভয় পায়নি বটে, কিন্তু এরকম পরিস্থিতিও তো খুব, মানে আমি স্মরণ করতে পারি না যে মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে বলছেন যে গণমাধ্যম শিক্ষা পাবে। দেখেন, আমি মার্কিন গণমাধ্যমের এই চেহারার সাথে ক্লাইমেট চেঞ্জের একটা মিল খুঁজে পাই। যেমন এই ঝড় বৃষ্টি বন্যা, এগুলো আমাদের ব্র্যান্ড ছিল। বাংলাদেশ মানে ঝড় বৃষ্টি বন্যা, এটি আমেরিকায় চলে গেছে। এখন ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, টর্নেডো হচ্ছে। এই যে অভিযোগগুলি, এই অভিযোগগুলি আমরা নিরন্তর ভোগ করেছি। আমাদের শাসক গোষ্ঠী বলেন, প্রভাবশালী রাজনৈতিক মহল বলেন, তারা প্রতিনিয়ত বলেছেন যে আমাদের বিরুদ্ধে আমাদের ছবিটা ঠিকমতো দেখানো হলো না, আমাদের পক্ষে ঠিকমতো লেখা হলো না। একদম জনসভার লোক সমাগম ঠিকমতো দেখাচ্ছে না। এটির প্রত্যক্ষ সাক্ষী যদি আপনি আমাকে ধরেন, আপনার একদম নিজের অভিজ্ঞতা থাকবার কথা আমি জানি। না, আপনার অভিজ্ঞতা থাকবার কথা। 2001 সনের নির্বাচনের পরে যখন একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়া হলো, তখন যে কয়টা অভিযোগ ছিল যে গত নির্বাচনে একুশে টেলিভিশন আওয়ামী লীগের জনসভা বড় করে দেখেছে, খালেদা জিয়ার জনসভা বড় করে দেখেছে। খালেদা জিয়া তার পায়ে একটু অসুবিধা আছে, তিনি যখন রাজশাহীতে বিমান থেকে নামলেন, নেমে হেঁটে যখন মঞ্চে গেলেন, এটা সাংবাদিকতার গ্রামার অনুযায়ী আমার ক্যামেরাম্যান তার মানে এস্টাবলিশমেন্ট শট হিসেবে তিনি বিমান থেকে নামলেন, সেই শটটি নিয়েছে। বেগম খালেদা জিয়া মঞ্চে উঠলেন, এই শটটি নিয়েছে, জনসভার শট দেখিয়েছে। এবং এখনকার অনেক তাত্ত্বিক, তারা বড় বড় কলামিস্ট, বড় বড় টকশোতে কথা বলেন, তারা তখন নানা ওয়াচ জাতীয় সংগঠনে কাজ করতেন, তারা পত্রিকায় লিখলেন যে একুশে টেলিভিশন উদ্দেশ্যমূলকভাবে বেগম খালেদা জিয়ার এই যে তিনি একটু পায়ে অসুস্থ, এটি দেখিয়েছে। এই অভিযোগ তো আমরাই শুনেছি। এখন গত 2 দিন ধরে আমার আমেরিকান সাংবাদিক বন্ধুদের আমি বলছি যে এতদিন আমরা এরকম বিপদে পড়লে তোমরা আমাদের জন্য খুব কনসার্ন এক্সপ্রেস করতে, উদ্বেগ প্রকাশ করতে, এখন আমাদের সেই জায়গায় সেরকম করতে হচ্ছে। কিন্তু আমি এখানে রুটটা খোঁজার চেষ্টা করছি। একটি হলো যেটি আফসান ভাই যথার্থই বলেছেন যে আমেরিকান মিডিয়ার সাথে আমাদেরটা মিলবে না। আমাদের যেমন দলপন্থী কাগজ আছে, মানে আপনি পত্রিকার মালিক দেখে বুঝতে পারেন এই পত্রিকা বা এই মিডিয়া কার পক্ষে যাবে, সাংবাদিক দেখে বুঝতে পারেন, আমরা যখন টক শোতে কথা বলি আমাদের দেখে লোকজন বুঝতে পারেন। আমেরিকাতে কিন্তু ওপেন, বিভিন্ন ইলেকশনের সময় আমেরিকান এডিটোরিয়াল পলিসি পারমিট করে যে তারা ঘোষণা দিয়ে একটা দলের পক্ষে যায়, এবং দলের এডিটোরিয়ালের মধ্যে ওই দলের মধ্যে কেউ ডেমোক্রেট থাকতে পারে। ভারতেও সেটা হচ্ছে, ভারতেরটা আবার ভিন্ন রকম। ভারতেরটা মানে এরকম ঐতিহ্যগত ভাবে না, ভারতে আমি একটু পরে আসছি, এটা কিন্তু আছে। যার ফলে একটা দলের মধ্যে রিপাবলিকানও থাকে, ডেমোক্রেটও থাকে, তারা এডিটোরিয়ালি মনে করে যে এইবার ম্যানিফেস্টো অনুযায়ী আমরা ডেমোক্রেটকে সাপোর্ট করব বা রিপাবলিকানকে সাপোর্ট করব, কিন্তু আবার ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরে তারা সরে আসে। এইবার যেটি হয়েছে, 2টি দুর্ঘটনা ঘটেছে। এইবার হচ্ছে যে ট্রাম্প নামক একটি ব্যক্তি নির্বাচনে আসলেন যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। তিনি হচ্ছেন উচ্চবিত্ত মানুষ, ব্যবসা করেছেন, তিনি টাকা দিয়ে সব কিনেছেন, তিনি মিডিয়ারও ধার ধারেন নাই, এবং এমন একটি ব্যক্তি যার পক্ষে তার দল নাই। রিপাবলিকান কিন্তু তাকে ওন করে, রিপাবলিকানরা তাকে ওন করে নাই, যদিও প্রাইমারিতে তিনি পাশ করেছেন। মেজরিটি অফ রিপাবলিকান যারা এখন মন্ত্রী হওয়ার লড়াই আছে তারা ওন করে নাই তার পক্ষে। বাট আমেরিকান কোনো মিডিয়া নাই, সমস্ত মিডিয়া হিলারির পক্ষে, এমনকি তার পক্ষে পপুলার ভোটও নাই। ইলেকট্রাল ভোটের কারসাজিতে তিনি জিতেছেন, কিন্তু তিনি জিতেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন তার মধ্যে প্রথম যেটা প্রবলেম হয়েছে যে
এই যে এটা ধাতস্থ না, আমরা পলিটিশিয়ানদের অনেক মানে খারাপ গুণের মধ্যেও একটি গুণ থাকে যে তারা এক ধরনের সহনশীল হয়। যারা সহনশীল না হয় তাদেরকে আমরা স্বৈরাচারী বলি, তাদেরকে আমরা বলি স্বেচ্ছাচারী শাসক বলি। কিন্তু সাধারণত পলিটিশিয়ানদের এক ধরনের সহনশীলতা, তাদের নামে কার্টুন আঁকা হয়। দিল্লিতে আমি দেখেছি যে প্রণব মুখার্জিকে নিয়ে গত 5 বছরে কতগুলি কার্টুন হয়েছে, তার একটি প্রদর্শনী প্রণব মুখার্জি নিধি উদ্বোধন করছেন এবং প্রণব মুখার্জি বলছেন যে কতগুলি কার্টুন আমাকে এত সুন্দর দেখা যাচ্ছে যে আমি নিজেও ভাবিনি এত সুন্দর, আবার যত খারাপ করেছে এটা। তো এই জায়গাটাতে আমার ধারণা তার একটা টলারেন্সের অভাব, এক। আর 2 নম্বর হচ্ছে যে তিনি তার কিন্তু দায় নেই, দলের প্রতি দায় নেই, যার ফলে তিনি যখন ক্যাবিনেট ঠিক করছেন দলের সঙ্গে আলোচনা করছেন না, তার বিলিয়নার বন্ধুদেরকে নিয়ে আসছেন এবং তিনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন, তার যেমন ধরেন আমরা দলের লোকদেরও বকছেন যে তার মন্ত্রিসভা আরো দ্রুত অ্যাপ্রুভ করছেন। তার ইনঅগারেশনের দিনে মানে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে সমস্ত পত্রিকায় নিউজ বের হলো যে তিনি তার ইনঅগারেশনের স্পিচটা নিজে লিখেছেন, কাউকে দেখান নাই। সাধারণত এটা তার পলিটিক্যাল এইডদের সঙ্গে আলোচনা করা হয়, কিন্তু তার কোনো লিখিত বক্তৃতা নেই। এক্সটেম্পোর 3 থেকে 4 মিনিটের একটা বক্তৃতা পরে আবার বেরিয়েছে কি সব অ্যাভেটার মানে বিভিন্ন সিনেমা জনপ্রিয় সিনেমা থেকে ডায়ালগ নিয়েছে। একটি আমার মনে হয় যে এক ধরনের ইনটলারেন্স তার মধ্যে আছে, যেটি পলিটিশিয়ানদের মধ্যে না। আর এই মিডিয়া তো জ্বালায়ও নাই তাকে, কবে প্রচার পর্বে তাকে জ্বালিয়েছে। এবং শুধুমাত্র আমি খালি একটি কথা বলি, শেষ করি, যে আপনি যেটা ইন্ডিয়ার কথা বলছিলেন যে ইন্ডিয়াতে চেঞ্জ হচ্ছে মিডিয়া হাউস। ইন্ডিয়াতে এতদিন আমরা শুনে এসেছি পেইড নিউজ, গত লাস্ট ইলেকশনে যাওয়া হয়েছে। পেইড নিউজ মানে হচ্ছে আগের রিপোর্টারদেরকে বাই করা হতো, কিনে ফেলা হতো, এখন মানে মিডিয়া হাউস কিনে ফেলা হচ্ছে। ইন্ডিয়াতে যেমন এরকম চ্যানেল কেনা হয়েছে, পত্রিকা কেনা হয়েছে, পেইড নিউজ ছিল। আর এইবার আমেরিকান নির্বাচনে আরেকটা টার্মিনোলজি বা ফ্রেজ বের হয়েছে, পেইড নিউজ মানে কি, মানে কিনে ফেলছে কি, মানে আন্ডার হ্যান্ডেলিং না 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 না, তারা বলছে যে আমরা তোমাকে এত কোটি টাকা দিব, কাজে তুমি আমার নির্বাচনের প্রোগ্রামে আসবে। বাংলাদেশেও এরকম ছিল, একটা রিপোর্টারকে হয়তো আন্ডার হ্যান্ড টাকা দেওয়া হতো অথবা একটা মালিককে টাকা দেওয়া হতো। যেমন ধরেন আমার মনে আছে যে বাংলাদেশে কোন ইলেকশন, এটা 2001-এর ইলেকশন, সাবাস বাংলাদেশ নামক একটা প্রোগ্রাম এটিএন বাংলায় প্রচার করা হলো, মানে এটা মানে বিজ্ঞাপনের মতো স্লট কিনে নিয়ে, কিন্তু সাধারণ মানুষ তো সেটা বোঝে না। সাধারণ মানুষ মনে করে যে এটি এটিএন এর প্রোগ্রাম। সাধারণ মানুষ যেটা টাকা দিয়ে একটা স্লট নিয়ে যে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে তা না। যেমন ইন্ডিয়াতে বলা হচ্ছে জি চ্যানেল পুরোটাই বিজেপির পক্ষে কাজ করেছে এবং হিউজ অ্যামাউন্ট ওয়াজ পেইড ফ্রম বিজেপি, এটা পেইড নিউজ। আর এইবার আমেরিকান নির্বাচনের আগে যেটা হচ্ছে ফেক নিউজ এবং ফেক নিউজের আবার 2টা আমি যে মূলধারা সংবাদ মাধ্যমের বাইরে আমি খালি ওইখানে এইটুকু পরে শেষ করতে চাই। ফেক নিউজের মধ্যে 2টা ডাইমেনশন তৈরি হয়েছে, যেটা আমেরিকান সাংবাদিক, একটি হচ্ছে যে ফেক, আসলে জাল নিউজ তৈরি করা হচ্ছে ডেলিভারেটলি এবং যেটা তাকে হোস্টাইল করেছে। আবার কতগুলি হলো রং নিউজ। যেমন ধরেন ফার্স্ট ডে ট্রাম্পের প্রথম দিন ওভাল অফিসে হঠাৎ করে টাইম ম্যাগাজিনে নিউজ ছাপা হলো যে ওবামা বের হয়ে যাওয়ার পরেই ওভাল অফিসের ওইখান থেকে মার্টিন লুথার কিং এর আবক্ষ মূর্তিটা সরিয়ে ফেলা হয়েছে এবং জেকি মেলার বোধহয়, জেকি মেলার নামে এক সাংবাদিক, তিনি এটা তার টুইটারে দিলেন এবং এটা আবার বিশেষ করে কৃষ্ণাঙ্গদের খুব মানে আহত করলো, ডেমোক্রেটদের আহত করলোই। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে আসলে তখন একদল সাংবাদিক ওভালে ঢুকেছিলেন এবং একজন ক্যামেরাম্যান ওখানে দাঁড়িয়ে ছবি তুলছেন বলে এটা মেলার দেখতে পারে নাই, না দেখার কারণে সে ভুল করেছে। এটা ফেক নিউজ না, কিন্তু হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি, নতুন প্রেস সেক্রেটারি বলছে যে ফেক নিউজ ডিফেম করার জন্য এটা করা হয়েছে, যার ফলে এক ধরনের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, অসহিষ্ণুতা এবং দ্বন্দ্ব। তার এইটার একটা চেহারা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমি মনে করি যে এটা খুব দীর্ঘ সময় চলবে না। এটা এক সময় একটা মিডিয়া কি এরকম পক্ষ নিতে পারে কিনা, মানে আমেরিকার ট্র্যাডিশনালি প্রথাগতভাবে তারা নির্বাচনের সময় একজন প্রার্থীর বা একটি দলের পক্ষ নেয়, সেটা না হয় হলো, কিন্তু এখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট এসেছেন, কিন্তু তার ক্ষেত্রেও মানে প্রেসিডেন্টের খবরের চেয়ে বিক্ষোভের খবরে বেশি আগ্রহ, কিংবা এরকম ভুলভাল খবর দিয়ে দেওয়া, মিডিয়া পক্ষ নিতে পারে কিনা? আসলে কতটুকু পক্ষ নিছে এটা কিন্তু প্রশ্নযোগ্য ব্যাপার। প্রশ্ন, যেমন আপনি যখন মানে হোয়াইট হাউসে বসে মিডিয়াকে অ্যাকিউজ করতেছিল যে মিডিয়া সঠিকভাবে নিউজ দিচ্ছে না, তখন কিন্তু আপনার এই যে শনিবারেই তখন কিন্তু ওয়াশিংটনে লক্ষ লক্ষ লোক কিন্তু মিছিল করতেছে, প্রটেস্ট করতেছে, তাই না? এটা কিন্তু ছিল। কাজে আপনি যে বলবেন যে মিডিয়া সত্য বলছে না পক্ষ নিচ্ছে, সেটাও একটা প্রশ্ন, তাই না? কাজে এটা যদি আপনি বলেন, এটা বলার পরে যদি এটা বলা হয় যে পক্ষপাতিত্ব করা হচ্ছে, তাহলে কি তাই মনে হবে? তা মনে হবে না। এখন যেটা ব্যাপারটা হচ্ছে কি, হলো বিজনেসম্যান, যেটা বুলবুল সাহেব বললেন, ট্রাম্প হলো বিজনেসম্যান এবং পুরো অ্যাপ্রোচটা হলো অ্যাপলিটিক্যাল।
এবং এই যে মাফিয়াদের যে মানে টাকা পয়সা থাকলে যে মাফিয়ারা যে মানে এটা করে যে মানে চেহারাটা প্রদর্শন করে, এই চেহারাটা কিন্তু প্রদর্শন করতেছে সে। এখন সে বলছে কি যে আই এম অলরেডি ইন এ রানিং ওয়ার এগেইনস্ট মিডিয়া। এটা কি ব্যাপার, মানে এই মিডিয়ার ব্যাপারে সে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। যে মিডিয়ার ব্যাপারে যুদ্ধ, মিডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কতটুকু লাভবান হবে এটা সে কিন্তু বুঝতে পারবে আরো কয়েকদিন পরে। কারণ বাই দিস টাইম তার যে সমস্ত পলিসি সে গ্রহণ করতেছে, আপনি মনে করেন যে এই যে এটা কি চুক্তিটা নাম নাফটার ব্যাপারে যেটা হয়েছে, তারপর আপনার ইসরায়েলের রাজধানী আপনার তেল আবিব থেকে জেরুজালেমে নিয়ে যাওয়ার একটা করতেছে, এই সমস্ত করতেছে। তারপরে তার ঘোরতর ভাবে অ্যান্টি মুসলিম একটা মানে মুসলিম ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে, সম্প্রদায়ের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, মেক্সিকোর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। তো এইগুলো যদি ঘোষণা করে তারপরে তার পরিস্থিতি কি হবে? এইদিকে অভ্যন্তরীণভাবেও সে কিন্তু সিআইএ তারপরে FBI এদের সঙ্গে কিন্তু এদেরকে বিশ্বাস করছে না, এদেরও বিশ্বাসযোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছে। তাহলে চলবে কেমনে? চলবে কেমনে? আপনার যে জিনিসটা আমেরিকা ফার্স্ট হলেই কি আমেরিকা প্রথমেই আমেরিকা আগে আমেরিকা এই কথাটা বলে কি পার পাবে? এই মিডিয়ার বিরুদ্ধে তার এরকম প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে দেওয়া শুরুর দিনে, এটার কারণ কি এটা যে এই যে মূলধারার মিডিয়া তো আসলে তাকে কোনো সার্ভিস দেয়নি, বরং তার বিরুদ্ধে কাজ করেছে। তিনি আসলে হয়তো দেখছেন যে মূলধারার মিডিয়ার বাইরেও ওই যে মঞ্জুরুল হাসান বুলবুল যে প্রসঙ্গটি তুলেছিলেন যে মানে ফেক নিউজ, মানে ধরুন সোশ্যাল মিডিয়ার নিউজ, অন্যরকম নিউজ, বানানো নিউজেরও অনেক গুরুত্ব আছে যদি সেটা আপনার মন মতো নিউজ হয়, সেটা বিশ্বাস করে হাজার হাজার লোক হয়তো কনভিন্সড হচ্ছে। এটা হতে পারে, এটা হওয়ার অসম্ভব কিছু না। কিন্তু এখন পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটছে, যেটা হয়েছে কি একটা ঘটনা তো ঘটে গেছে, সেটা হলো যে ট্রাম্প জিতেছে ডিসপাইট দ্য ফ্যাক্টস, যে বিভিন্ন রকম যে সমস্ত মানে করা হয়েছিল, ওই জরিপ করা হয়েছিল, এই সমস্ত জরিপের ব্যাপারে দেখা গেছে যে ট্রাম্প কোনোভাবে জিততে পারছে না, জিতবে হিলারি, এবং সেখানে ট্রাম্প জিতে গেছে। সুতরাং ট্রাম্পের একটা ক্ষোভ রয়ে গেছে, মিডিয়ার বিরুদ্ধে একটা ক্ষোভ রয়ে গেছে, এবং এই সমস্ত গোষ্ঠীর বিরুদ্ধে একটা ক্ষোভ রয়ে গেছে। কিন্তু ওই যে আমি বললাম যে তার অ্যাটিটিউডটা হচ্ছে, অ্যাপ্রোচটা হচ্ছে অ্যাপলিটিক্যাল। সে যদি পলিটিশিয়ান হতো তাহলে কিন্তু এদেরকে বাগে আনার চেষ্টা করতো, বন্ধ করার চেষ্টা করতো। সে তা না করে তাদেরকে কিন্তু ভার্চুয়ালি যুদ্ধ ঘোষণা করে শত্রু করে দিয়েছে। তো এই পরিস্থিতিটা কি হবে এখন? এই যে আমি একটা বিরতির পর এই আলোচনাটাতেই ফিরতে চাই আফসান চৌধুরী, মঞ্জুরুল হাসান বুলবুল, আমানুল্লাহ কবির, আপনাদের সবার কাছেই, যে আসলে মূলধারার মিডিয়ার গুরুত্বটাও কমে আসছে কিনা এই ট্রাম্পের দুনিয়ায়। দর্শক থাকুন রাজকাহনে। ফিরলাম রাজকাহনে। আফসান চৌধুরী, ট্রাম্প যাদের ভোটে জিতেছেন, বলা হলো ট্রাম্প জেতার পরে যে যারা মানে নিম্ন মধ্যবিত্ত সাদা মানুষ, তারা এবং তাদেরকে কিন্তু আবার এটাও বলা হলো তারা ঠিক মূলধারার সংবাদ মাধ্যমের পাঠক বা দর্শক নন, তারা আসলে একটা অন্য সোশ্যাল মিডিয়া, তাদের জন্য তৈরি খবর, এগুলো দেখেন, বিশ্বাস করেন, এগুলো এমনকি ভেরিফাইও করেন না। যেমন এদের অনেকে বিশ্বাস করেন যে বারাক ওবামা আসলে একজন মুসলমান। হ্যাঁ, তো এইরকম লোকদের ভোটে যখন একজন জিতে আসেন, তখন তারা আসলে মূলধারার সংবাদ মাধ্যমকে এত পাত্তা দেওয়ারই বা দরকারটা কি? ধন্যবাদ। আমার মনে হয় ট্রাম্প যে জিনিসটা শনাক্ত করতে পেরেছেন যে মূলধারাতে তার কোনো লোকসান করতে পারেনি, এবং তার যে ভোটারের অংশ তারা মূলধারা দ্বারা প্রভাবিত না। তো মূলধারা তার যে সঙ্গে যাদের সঙ্গে লড়াই চলছে, মনে করেন হিলারি পন্থী, আমি ধরে নিলাম সাদা লিবারেল ক্ষমতাবান MA পাশ করা গ্র্যাজুয়েট ইউনিভার্সিটির এই যে অবস্থাপন্ন উচ্চ মধ্যবিত্ত, এই উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর সঙ্গে ট্রাম্পের কোনো সম্পৃক্ততা কম বলবো আমি। আর অতএব ট্রাম্প বুঝেছেন যে আমার সারা পৃথিবীতে যেটা সোশ্যাল মিডিয়া অনেক বেশি সবল, সনাতনী মিডিয়া, ট্রেডিশনাল মিডিয়া থেকে, ট্রাম্প এই জায়গায় খেলছেন। কিন্তু ট্রাম্প যেটা করছেন, তিনি শত্রুর সংখ্যা বাড়াচ্ছেন। ডেমোক্রেটরা তার শত্রু হবে না, ডেমোক্রেটদের তার তো পক্ষেই কিছুদিনের মধ্যে ক্ষমতার একটা বিষয় থাকবে। যেটা বাস্তব অবস্থা
সেটা হচ্ছে যে ট্রাম্পের সামনে কিন্তু আগেও যেই সমস্যাটা ছিল, মার্কিন অর্থনীতির যেই সমস্যাটা, এটাই হবে তার প্রধান সমস্যা। আমি ইয়াহু নিউজে দেখছিলাম একটা খবর যে তারা বেশ কয়েকজন বিশেষজ্ঞ, ট্রাম্পেরই বিশেষজ্ঞ বসে বিশ্লেষণ করে দেখছেন যে চায়নার উপরে ট্যারিফ বসিয়ে তার রুজিটা, মানুষের চাকরিটা বাড়ানো যায় কিনা। চাকরি বাড়াবে সাময়িকভাবে, তারপরে যেটা বড় সংকট যে আমেরিকার ডিপ্রেশন হয়ে যেতে পারে। এই একই পদ্ধতিতে 30 সালে তারা চাকরি বাড়াবার চেষ্টা করেছিল ট্রাম্পের এই পদ্ধতিতে। এটাতে গোটা আমেরিকার অর্থনীতি এবং অনেকটা বিশ্বের অর্থনীতি ক্ষতি হয়ে গিয়েছিল। এটা বোধহয় করতে পারবে না। এই বাস্তবতা তো গণমাধ্যম, মার্কিন গণমাধ্যমও কোনোদিন ফেস করেনি, যে তারা পৃথিবীর দ্বিতীয় তৃতীয় অর্থনীতির অংশ। পৃথিবীর প্রধান অর্থনীতি মার্কিন অর্থনীতি না। তো এই সংকটটা সবাইকেই খুব বেশি তাদেরকে আঘাত করছে, যে আমরা তো আর প্রধান পাওয়ার না। তো এখন তাকে রাশিয়াকে গ্রহণ করতে হবে। রাশিয়া যে কম্পিউটারে ঢুকে পড়লো, কি করেছে না করেছে বড় কথা না, ঢোকার যে ক্ষমতা রাখে, এটা যদি 20 বছর আগে হতো তো মহাযুদ্ধ হয়ে যেত। করেছে। মার্কিন পৃথিবীতে অর্থনীতির 20% ট্রেড চায়না করে একা। তো চায়নাকে তার বাদ দিয়ে আর কিছু করার নেই। আজকে দেখুন বাংলাদেশ ভারতের সম্পর্কটা পাল্টে গেছে চায়নার ভূমিকার কারণে। এরকম একটা এত বড় অর্থনীতি যখন থাকে এবং যেটা সরকার নিয়ন্ত্রিত একটা অর্থনীতি, মার্কিনরা তো এই জগতের সঙ্গে পাল্লা দিয়ে পাচ্ছে না। তারা কি করবে তারা নিজেরও জানে না, গণমাধ্যমও জানে না। কিন্তু মূলধারার গণমাধ্যমের কি একটি কাজ যে এই যে বিশ্বের পরিবর্তনগুলো হচ্ছে, ট্রাম্পের মতো একজন ব্যক্তি যিনি রাজনৈতিকভাবে আনাড়ি, যার অনেক সিদ্ধান্ত নিতে হয়তো ভুল হচ্ছেন, তিনি যত সহজ ভাবছেন যে চীনের সকল পণ্যের উপর শুল্ক আরোপ করে দেবেন, চীনের সঙ্গে একরকমের একটা রেষারেষি যুদ্ধে যাবেন, এগুলো এত সহজ ব্যাপার না এই দুনিয়ায়। এগুলো যে বুঝছেন না, এগুলো জনগণকে জানানোর দায়িত্বটা কি সংবাদ মাধ্যমের? তো বটে, নিশ্চয়ই। কিন্তু যেটা হয়েছে যে যখন তাদেরকে একটা পক্ষ নেওয়া হয় না আবার। না, বিষয়টা হচ্ছে কি, যখন ও গেল, ট্রাম্প যখন গেল, তার যদি আপনি রেটিং গুলো দেখেন যে উনি রুজি তৈরি করবেন, মানে চাকরি তৈরি করবেন, এটার ব্যাপারে কিন্তু সাধারণ মানুষের মানে নিশ্চিতি আছে যে করবে। কিভাবে করবেন? একমাত্র উপায় হচ্ছে যে আরো বেশি করে তার উৎপাদন বাড়ানো, মানে মেক্সিকোতে বন্ধ করে দেওয়া। এগুলো যে সম্ভব না, বা এগুলো যতটা তিনি বলছেন ততটা সম্ভব না, এটা কেউই বলছে না। কেন বলছে না? তারা লড়াইটা এখনো করছে নির্বাচনকে কেন্দ্র করে। এখনো তো নির্বাচনের আবহাওয়াটা যায়নি। আমার মনে হয় 2003 সালে যদি দেখেন, জর্জ বুশ যখন আক্রমণ করলো, তখন কিন্তু গণমাধ্যম প্রথম তার বিপক্ষে ছিল, কিন্তু পরে তো গণমাধ্যম বলেছে আমাদের এটা জাতীয় দায়িত্ব, বলে গোটা আমেরিকাকে শেষ করেছে। তো এখনকার আমেরিকান গণমাধ্যম, আমি বুলবুল যে কথাটা বলছে, আমি মনে করি এটা আমাদের জানানো উচিত যে তোমাদেরও সীমিত যোগ্যতা, তোমাদেরও করার ক্ষমতা ইতিহাস দেখায় যে তোমরা এতটা না, তোমাদের ক্ষমতার জোরে তোমরা টিকেছো। এখন দুনিয়ার সঙ্গে একটু এক মিল করো। মিডিয়ার করবার ক্ষমতাটা নিয়ে তো আমি এর পরবর্তী অংশে একটু আলাপ করতেই চাই। মনে হয় আফসান চৌধুরী আপনিও আরেকটু বলতেই চান, কিন্তু মঞ্জুরুল হাসান বুলবুল, আপনাকে এই প্রশ্নগুলোই জিজ্ঞেস করতে চাই যে মূলধারার গণমাধ্যম আসলে আর অত রেলেভেন্ট আছে কিনা, আর মিডিয়ার দায়িত্ব কিনা, যে এই যে 10টি কারণ কেন ট্রাম্পকে ভোট দেওয়া যাবে না, এই বিষয়টি জাতিকে জানানো। আপনি এখানে 2-3টি ভাগে আলোচনা করতে হবে। এটি খুব সহজ সরল সমীকরণ যে লোয়ার ক্লাস বা আপার মিডল ক্লাস, বা মিডল ক্লাস, আপার না মিডল ক্লাস, তারা ট্রাম্পকে ভোট দিয়েছে এবং এই গোষ্ঠী মূলধারার মিডিয়া দ্বারা প্রভাবিত না, সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত একটা বিশাল গোষ্ঠী। কিন্তু আরেকটা মানে অঙ্ক এখানে আছে, সেই অঙ্কটি যেটি কালকে ট্রাম্প বলেছেন, যখন নারীদের বিশ্বব্যাপী বিক্ষোভ হলো এবং ওয়াশিংটনে বিশাল সমাবেশ হলো, তখন ট্রাম্প কিন্তু বলল যে তাহলে তোমরা হিলারিকে ভোট দাও নাই কেন? ভোটের দিন কোথায় ছিল এরা? এক্স্যাক্টলি কথাটা প্রশ্ন, যে মানে লোয়ার মিডল ক্লাস যাদের কথা আপনি বলছেন, যে তারা মূল মিডিয়া দ্বারা প্রভাবিত না হয়ে ট্রাম্পকে ভোট দিয়েছে, এটা যতটা অঙ্ক, তার সাথে বড় অঙ্ক হচ্ছে তরুণদের একটা বড় অংশ যারা ভোট কেন্দ্রে যায় নাই, কারণ তাদের কাছে হিলারি ওয়াজ নট অ্যাকসেপ্টেবল ক্যান্ডিডেট। স্যান্ডার্স যদি ওখানে হতো ডেমোক্রেটদের মধ্যে একটু প্রো লেফট, মানে লেফট সেন্ট্রিক, সেটা কিন্তু খুব পপুলার ক্যান্ডিডেট ছিল। তারা বাড়ি বসে ভেবেছেন যে অন্য কেউ গিয়ে হিলারিকে জিতিয়ে না, তাদের খুবই ছিল, তারা ট্রাম্পকে তো পছন্দ করেন না, হিলারিকেও তারা পছন্দ করেন নাই, কারণ হিলারির অন্য সব আমরা এখান থেকে যত আবেগ তাড়িতভাবেই দেখি না কেন, কাজে আমেরিকানদের তরুণদের একটা বড় অংশ মনে করে যে হিলারিও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খুব সাকসেসফুল ছিলেন না। সেখানে স্যান্ডার্স যদি থাকতেন তাহলে পরে তিনি পপুলার ক্যান্ডিডেট হতে পারতেন, বড় লোকের প্রতিনিধি। যার ফলে এই যে বিশাল তরুণদের অংশ যখন ফ্রাস্ট্রেটেড হলো যে হিলারিও তা আমাদের ক্যান্ডিডেট না, ট্রাম্প একটা বাজে ক্যান্ডিডেট হয়ে গেল,
তারপরও মন্দের ভালো হিলারি পাস করতে পারত, সেভাবে নারীদের ভোটও পান, এবং তাতে মন্দের ভালো হিলারি হতে পারতো, যার ফলে ইলেকশনের পরদিন যখন যারা মাঠে নামলো তাদের যে তরুণদের বড় অংশ তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করেছে যে আমাদের ভোট কেন্দ্রে যাওয়া উচিত ছিল, কাজে একটা অংশ ভোট কেন্দ্রে আসে না, এটি হলো একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে মিডিয়াকে, আমেরিকান মিডিয়ায় বলেন বা আমাদের মিডিয়ায় বলেন, মিডিয়া যেটি আফসান চৌধুরী বলেছেন যে আমরা মিডিয়ার শক্তিটাকে অনেক সময় বড় শক্তি বলে মনে করি, আমরা মনে করি যে মিডিয়াই সমস্ত জনমত তৈরি করে, কিন্তু চূড়ান্ত বিচারে কিন্তু তা না। চূড়ান্ত বিচারে রাজনৈতিক নেতৃত্বই কিন্তু মানুষের জনমত তৈরি করে। মিডিয়া যদি তার সঙ্গে হয় সমালোচকের ভূমিকায় অথবা উদ্ধারকারীর ভূমিকায় থাকতে পারে সেটা অন্য জিনিস, কিন্তু মিডিয়াই একমাত্র জনমত নির্ধারিত করে সবকিছু করে ফেলতে পারে, এটা আমাদের দেশেও এখন পারে না। আপনার খেয়াল থাকবার কথা যে পশ্চিমবঙ্গে যখন বারবার বামফ্রন্ট নির্বাচিত হচ্ছিল, আমার খেয়াল আছে তখন বিবিসির সাংবাদিক সারাদিন ধরে বসে আসেন, জ্যোতি বসুর সাক্ষাৎকার নেবেন, সন্ধ্যাবেলায় জ্যোতিবাবু আসছেন, আসার পরে বিবিসির সাংবাদিক বলছে, দাদা আমি তো সারাদিন আপনার জন্য অপেক্ষা করছি, আপনাকে খুঁজছি। বলে কেন খুঁজছো? বলে যে আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য। বলে তুমি কোন মিডিয়া কাজ করো? বলে বিবিসিতে। বলে তোমার কাজ হলো বিবিসির জন্য আমার সাক্ষাৎকার নেওয়া, তুমি আমার জন্য আমার পিছনেই ছুটবে, আর আমার কাজ হচ্ছিল জনগণের ভোট নেওয়া, কারণ আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কাজে আমি তাদের পিছনে ছুটেছি, কাজে তুমি তোমার মতো ছোট, আমি আমার কাজটা করি। কাজে এইখানে আমেরিকান মূলধারার মিডিয়ার মধ্যে কতগুলি অন্যরকম শক্তি আছে, যে শক্তি, এবং আবার চূড়ান্ত বিচারে এটা আবার যেটি আফসান ভাই একটু বলেছেন যে ইরাক আক্রমণের সময় আমার মনে আছে যে আমরা যখন আমেরিকা পড়ি তখন জিমি কার্টার না বুশ আর ক্লিন্টন ক্ষমতায়, তখন প্রথমবার যখন ইরাকে তিনি আক্রমণ করলেন, আমরা সেই প্রেস কনফারেন্সে ছিলাম, আমরা প্রশ্ন করতে পারি নাই, কিন্তু আমরা আমাদের লেসনের অংশ হিসেবে ছিল। তো একজন সাংবাদিক প্রশ্ন করলো ক্লিন্টনকে যে মিস্টার ক্লিন্টন, আমেরিকায় একটা সেইং আছে যে আমেরিকায় যখন ইন্টারনাল কোনো ক্রাইসিস ডেভেলপ করে সেটাকে কনফ্রন্ট করার জন্য আমরা এক্সটার্নাল ক্রাইসিস তৈরি করি, তো তুমি হঠাৎ করে ইরাকে কেন বোম ফেললা? ইন্টারনাল কি ক্রাইসিস হয়েছে? তো ক্লিন্টন কিন্তু খুব কেয়ারফুলি এটা কোনো জবাব দিলেন না, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে আমেরিকান মিডিয়াও মনে করলো যে এটা ঠিকই আছে, ইরাকে বোম ফেলাটা ঠিক আছে, কারণ তারা, আপনি পিটার আর্নেটের কথা নিশ্চয়ই আপনার মনে থাকবার কথা, যে পিটার আর্নেট যখন সিএনএন রিপোর্টার হিসেবে বাইরে গেল এবং সিএনএন ইন্টারন্যাশনাল যখন বললো যে কিভাবে অন্যায় করেছে সেখানে, মানে আমেরিকান সোলজাররা কিভাবে আমেরিকান বোমা সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, পিটার আর্নেট কিন্তু একদিনের মধ্যে তার চাকরি হারাতে হয়েছে। পিটার আর্নেট আমেরিকান কোনো মিডিয়াতে, এই জন্য হতে পারে যে মানে মিডিয়াও এক রকমের সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কাছে থাকবে, এখন আমি জনপ্রিয় এখন আমি যে কথাটি বলতে চাই যে আমরা যে সংকটটা, যেটা কবির ভাই একটু আগে বলেছেন, যে এই যে আফসান ভাই বলেছেন, আমিও বলেছি যে ট্রাম্প মিডিয়ার সঙ্গে যে একটা গ্যাপ তৈরি করেছে, এটা তার জন্য একটা সংকট তৈরি করবে। কিন্তু এটা আমরা যেমন ট্রাম্পের সংকট তৈরি বলছি, আমেরিকান মিডিয়াও কিন্তু একটা সংকটের মধ্যে পড়েছে। আমেরিকান মিডিয়া একটা বড় বিশ্বাসযোগ্যতার সংকটে পড়ে, কারণ সারা পৃথিবীকে তার একটা ধারণা দিয়েছিল যে হিলারি জিতবে, এবং দে ফেইলড, কাজে তারও একটা সংকটের মধ্যে পড়ে, তো বিশ্বাসযোগ্যতার সংকট এক। 2 নম্বরে তারা যেখান থেকে বের হয়ে আসবে, যে এখন আবার ট্রাম্পকে গিলে ফেলবে, এটাও পারছে না তারা, কারণ তারা তো ট্রাম্পের বিরুদ্ধেই ছিল, এখন তারা হঠাৎ করে কালকে থেকে ভুল পাল্টে ফেলবে যে সব ঠিক হয়ে গেছে, এইটাও তারা পারছে না। কাজে কারণ তাদের তো জবাবদিহিতে আছে, ইন্টারনাল জবাবদিহিতে আছে, জনগণের কাছে জবাবদিহিতে আছে, তাদের পাঠকের কাছে। পাঠক যদি বলে যে নিউ ইয়র্ক টাইমস ক্রেডিবিলিটি লস করেছে, তাদের সার্কুলেশন জিরোতে নেমে যাবে। আপনার টাইম ম্যাগাজিনের বা ওই সিএনএন এর ওই যে মার্টিন লুথার কিং এর আবক্ষ মূর্তিটা সরিয়ে ফেলার পরে আপনি খেয়াল করবেন যে আপনার মতো সিএনএন যে অ্যাঙ্কর প্রতি মুহূর্তে উই অ্যাপোলজাইজ বারবার বলছে তারা, কারণ তাদের বলতে হবে, এটা ভীষণ এম্বারাসিং, বারবার বলতে। কাজেই আমি মনে করি যে আমেরিকান এই আমরা যেমন মিডিয়া, মানে ট্রাম্পের সংকট দেখছি, তার পাশাপাশি একটা মিডিয়ার সংকট হচ্ছে, এবং আমরা যে কোনো বিপদে পড়ছি। এতদিন রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল বা থাকতো আমাদের দেশে, আমরা বলতাম যে আমরা মুক্ত বিশ্বের সাংবাদিকতা অনুসরণ করি এবং তারা আমাদের আদর্শ। এখন তারা বলবে যে তোমাদের অনুসরণকারী যারা, তারাই তো মিথ্যার বেশাতি করে, তোমরাও তো একই ছেলে। আমাদের জন্য এটা মিডিয়ার জন্য একটা সতর্কতার একটা জায়গা আমি মনে করি। নিশ্চয়ই আপনি যে এটা আপনার প্রেক্ষিতে একটা কথা বলি, ভেরি ইন্টারেস্টিং। আমি খেয়াল করলাম আর কি, আপনার যখন ওই যে ওয়াশিংটনে এই সমস্ত ঘটনা ঘটতেছে ট্রাম্পকে নিয়ে, তাই না, মিডিয়ার বিরুদ্ধে যে একটা আক্রমণ, আমাদের এখানে কিন্তু পার্লামেন্টের পরের দিন একইভাবে দেখা গেল যে ওই যে লিটন, ওই যে এমপি যে হত্যা করা হলো, তাকে নিয়ে যে পার্লামেন্টে যে বক্তব্য দিল প্রধানমন্ত্রী সহ, একই এই মিডিয়ার উপরে সমস্ত ক্ষোভটা ঝাড়লো এবং মিডিয়ারকে দোষারোপ করলো।
এই আক্রমণের ধারাটা কিন্তু সারা ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে। এতদিন আমরা আইসোলেটেড মনে করতাম, যেখানে স্বার্থের উপর আঘাত আছে সেখানেই কিন্তু রাজনীতিকদের সঙ্গে মিডিয়ার এক রকমের রেষারেষি থাকবে, হোয়াইট হাউসের সঙ্গে সবসময় আছে, মিডিয়ার উপরে চাপিয়ে দেবেন, এগুলো মানে তো একটা মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে হয়েছে। কিন্তু মঞ্জুল হাসান বুলবুল যে প্রশ্ন মানে একটা কথা বললেন যে মিডিয়া মানে অ্যাপোলজেটিক হয়ে উঠেছে, আমরা এই রকম একটি ভুল খবর পরিবেশনের পরে তো হবেই, কিন্তু নির্বাচনের ফলাফল বের হওয়ার রাতটা মানে আমেরিকার ইলেকশন নাইটটার পরের দুদিন যদি আমরা ধরুন আমেরিকার সিএনএনই তো দেখতে পাই, সেই সিএনএন এর কথাই ভাবি যে মূলত তো আসলে আমেরিকার মানে সেই টেলিভিশনটি শুধুমাত্র দর্শকের কাছে একরকমের ক্ষমা, এবং কিভাবে ভুল হলো সেটাই আসলে বিশ্লেষণ করেছে। বিশ্বাসযোগ্যতার একটা সংকটে পড়ে কিনা মিডিয়া, এক রকমের পক্ষ নিয়ে সেই পক্ষ পরাজিত হলে? এটা ধরেন আপনার অ্যাসেসমেন্ট একটা ভুল হতে পারে, আর এটা আপনার যদি কোনো সমাজের অগ্রসর অংশের এটা দায়িত্ব হচ্ছে যে আপনার কারেক্ট জিনিসটা বা অ্যাকচুয়াল যে জিনিসটা মানে ভালো, যে জিনিসটা জনগণের জন্য ভালো, দেশের জন্য ভালো, সেই জিনিসটা তুলে ধরা। আজকে সেটা আমি মনে করি সেটা কিন্তু আপনি আজকে 2 দিন পরে আমরা দেখতে পাবো যে এই ট্রাম্প কিন্তু আপনার আমেরিকা ফার্স্ট এই কথাটা বলেও কিন্তু আমেরিকার স্বার্থ রক্ষা করতে পারছে না। কারণ আমেরিকার মানে সমস্ত ক্ষমতার, আর্থিক রাজনৈতিক সমস্ত ক্ষমতাগুলো জালের মতো সারা বিশ্বে ছড়িয়ে আছে। এখন এই জাল তিনি টেনে তুলবেন কেমনে? তিনি আসলে হলেন একজন ন্যাশনালিস্ট এবং উগ্রপন্থী ন্যাশনালিস্ট। একজন উগ্রপন্থী ন্যাশনালিস্ট হিসাবে উনি যে কাজগুলো করতে চাবেন এইটা খোদ আমেরিকাতে এটা গৃহীত হবে না। কারণ আমেরিকার এটা হলো এখানে যে লিবারালিজম বলে, আবার নিও লিবারালিজম আছে। এখন সেই দিকে তারা কিন্তু ঝুঁকে পড়ছে, নিও লিবারালিজমের পথে। সেখান থেকে আপনার আজকে আবার সারা পৃথিবী একটা আবার ন্যাশনালিজমের দিকে আসলে সেখানে কি হবে? আপনি পোপ কি বলছে? পোপ বলছে যে এর ফলে কিন্তু আপনার এই দেখা যাচ্ছে যে হিটলারের মানে আবির্ভাব হতে পারে, পৃথিবীতে বিভিন্ন জায়গায় হিটলারের আবির্ভাব হতে পারে। তো এখন আপনার যদি আমেরিকার অবস্থানটা যদি নিজে না বুঝে মানে ট্রাম্প, আমেরিকাতে এই যে গ্লোবালাইজেশনের বেনিফিট, যে প্রশ্নটি আমি দুজনকেও করেছিলাম, আপনাকেও একটু করি, মানে তার মানে মিডিয়ার ঠিক আছে যে কোন 10 কারণে ট্রাম্পকে ভোট দেওয়া উচিত হবে না জনগণকে সেটা জানানো। এখন প্রত্যেকটা কারণ ঠিক আছে এটা আমি বলবো না, প্রত্যেকটা কারণ ঠিক আছে, কিন্তু আমি সাবধান করা এটা দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব, এটা আমি মনে করি দায়িত্ব। আমি যদি মানে একটা দেখে শুনে আমি রিপোর্টটা করার পরেও তো আমার কিন্তু কিছু কমেন্ট করার ক্ষমতা থাকে, আমি কিছু কমেন্টও করি, সেখানে ভালো মন্দর কতগুলো ইন্টারভিউ দিয়ে হলেও আমরা কিন্তু বলানোর চেষ্টা করি, তাই না? এটা কিন্তু আমাদের দায়িত্ব। আমি খালি রিপোর্টটা করলাম, এক নির্জলা রিপোর্টটা করে চলে আসলাম, আমি বললাম না যে খুন করাটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, এই খুন করাটা মানে অন্যায় হয়েছে কি ন্যায় হয়েছে, এটা আমি বললাম না। ওই অস্ত্রটা বৈধ ছিল কি অবৈধ ছিল এটা আমি বললাম না। অস্ত্র দিয়ে খুন করছে, বেশ, আমি এসে রিপোর্ট করে দিলাম, সেটা তো হয় না। আপনি সমাজকে তো লিড করে, এক নিঃসন্দেহে রাজনীতিবিদরা সমাজকে লিড করে, কিন্তু আপনার রাজনীতি বা গণতন্ত্র যেটাই বলেন সেটা সংবাদপত্র ছাড়া কিন্তু অর্থহীন। এখন আমেরিকায় যে ঘটনাটা ঘটছে সেটা অন্যরকম। সেটা হচ্ছে আপনার সেখানে যে আপনার এই যে নিম্ন মধ্যবিত্ত তারা যে চাকরিচ্যুত হচ্ছে, পেশাজীবী মূলত এরা যে চাকরিচ্যুত হচ্ছে, আগের মতো জীবনযাপন করতে পারছে না, যেটা বুশ গর্বের সঙ্গে বলতো যে আমার দেশের লোকের জীবন ধারা নিয়ে, স্ট্যান্ডার্ড নিয়ে তুমি কথা বলার কেউ না। এটা যে যখন সমালোচনা হয়েছে, আজকে সেখানে এই অবস্থা হয়েছে যে তারা নিজেরাই এফেক্টেড হয়ে গেছে। এখন এই যে গ্লোবালাইজেশন যদি আপনি বন্ধ করে দেন আপনার ন্যাশনালিজমের কারণে, ন্যাশনালিস্টিক অ্যাটিটিউডের কারণে, তাহলে কি হবে? আপনার সমস্ত মানে আপনার মানে ওই ইন্ডাস্ট্রি যেগুলো বিভিন্ন জায়গায় রিলোকেট হয়েছে, সেইগুলো আপনাকে রিলোকেটেড যেগুলো হয়েছে সেগুলো আমেরিকায় নিয়ে আসতে হবে। বর্তমান বিশ্বে এটা এত সহজ না, আমেরিকায় নিয়ে আসতে হবে। আমেরিকায় নিয়ে আসলে সেখানে পরিস্থিতি কি দাঁড়াবে? প্রোডাকশন বাড়বে, সেখানে কি চাকরি বাড়বে, চাকরি কয়টা বাড়বে? আপনি প্রোডাকশন চালাইতেই তো পারবে না। যে রিলোকেশন করছে কেন? মানে কষ্টের জন্য করছে, কস্ট, হ্যাঁ, কস্ট বেনিফিট হিসাব করে তো করেছে। সেখানে আপনার মেক্সিকো থেকে আমেরিকাতে নিয়ে আসলে হয়তো একটা চাকরি বাড়বে, কিন্তু ওই ইন্ডাস্ট্রি তো টিকবে না।
আমি একটা বিরতির পর আমানুল্লাহ কবির আপনার কাছে প্রথম আসবো, তারপরে সবার কাছেই জানতে চাইবো যে বাংলাদেশের মানে মিডিয়ার চেয়ে আমরা সবসময় শুনেছি যে প্রসঙ্গটি আফসান চৌধুরী মঞ্জুর হাসান বুলবুল একটু একটু তুলেছিলেনও, যে আমেরিকার মিডিয়া অনেক প্রাতিষ্ঠানিকভাবে অনেক শক্তিশালী। প্রাতিষ্ঠানিকভাবে অনেক শক্তিশালী মিডিয়া আসলে প্রেসিডেন্টের সঙ্গে বা রাজনৈতিকভাবে ক্ষমতাশীলের সঙ্গে রেশারেশিতে টিকে থাকতে পারে কিনা। দর্শক থাকুন রাজকাহনে, ফিরে এলাম রাজকাহনে। আমানুল্লাহ কবির, রাজনৈতিক ক্ষমতাশালীদের সঙ্গে রেশারেশি করে কি মিডিয়াই টিকে থাকতে পারে? মানে আপনি বারবার বলছিলেন যে ট্রাম্পের জন্য ব্যাপারটা সহজ হবে না, আর আমি একটু মানে বাংলাদেশি মিডিয়ায় কাজ করে আমরা সব সময় এই যে প্রসঙ্গ মঞ্জুরুল হাসান বুলবুলও তুলছিলেন যে আমরা সব সময় এই উন্নত দেশের মিডিয়া, প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী মিডিয়া, এদেরকে অনেক অন্য চোখে দেখি। প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী মিডিয়া হয় কে রাই ধাক্কা অনেক ভালো সামাল দিতে পারবে কিনা? আমি মনে করি সামাল দিতে পারবে এই কারণে আপনার সেখানে যে গণতান্ত্রিক ভিত্তি অত্যন্ত মানে শক্তিশালী, এটা পাশ্চাত্য বিশ্বেই, গোটা পাশ্চাত্য বিশ্বেই বস্তুতপক্ষে অত্যন্ত শক্তিশালী, আমাদের মতো নয়। এবং এখানে এই যে আপনার যে মিডিয়াগুলো কিন্তু আপনার একটা ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করে, তাই না? এখানেও কিন্তু আপনার ওখানে যেমন ধনাঢ্য ব্যক্তিরা আছে, ইয়েরা আছে, ক্যাপিটালিস্টরা আছে, এখানেও কিন্তু ক্যাপিটালিজম কিন্তু এখানেও কিন্তু আছে। সুতরাং এখানে তারা করে, এখানে আলটিমেট ক্লাসটা কোথায় হবে? আলটিমেট ক্লাসটা হয়ে যাবে আপনার এই যে একই শ্রেণীর ভিতরে ক্লাসটা হয়ে যাবে, স্বার্থের ক্লাস হয়ে যাবে, দ্বন্দ্ব হয়ে যাবে। মানে আপনার ওই যে গ্লোবালাইজেশনের বিপক্ষে যেটা বলতেছে ট্রাম্প, ন্যাশনালিজমের পক্ষে যেটা বলতেছে, উগ্র ন্যাশনালিজমের কথা যেটা বলতেছে, সেইটা তো কোনোভাবে কেউ মেনে নেবে না। তখন আলটিমেটলি কি হবে? তখন ক্লাসটা হবে তাদের ভিতরেই, তাই না? ওই যে ব্যবসায়ীরা যারা কেউ হয়তো মানে ট্রাম্পের বন্ধু হতে পারে, তারা কিন্তু এই ট্রাম্পের বন্ধু তখন থাকবে না। সে কিন্তু ওই চীনে যে রিলোকেশনটা করেছে ওখানে কিন্তু চীনেই থেকে যাওয়ার চেষ্টা করবে, ভিয়েতনামে যে করেছে ভিয়েতনামেই থেকে যাওয়ার চেষ্টা করবে, বাংলাদেশে করছে যারা বাংলাদেশেই থেকে যাওয়ার চেষ্টা করবে। কারণ এখানে তাদের কষ্টটা হচ্ছে কম, লেবার কস্টটা কম হচ্ছে, প্রোডাকশন খরচ কম হচ্ছে, সুতরাং কম খরচে বেশি লাভবান হচ্ছে, তারা বেশি বেনিফিট পাচ্ছে। সুতরাং এই জিনিসটা কিন্তু তারা কখনোই এই স্বার্থটা ছেড়ে দেবে না। সুতরাং ট্রাম্প আজকে যেটা বলছে, এই যে আমি মেক্সিকো থেকে সমস্ত ইন্ডাস্ট্রিজ এদেরকে ফোর্স করবো টু টেক ব্যাক, এটা কিন্তু করা সম্ভব হবে না। সুতরাং ক্ল্যাশটা হবে ইন্টারেস্টেড, ওই সেম ইন্টারেস্টে বিলং করে দুইজনে, এবং দুইজনের এই সেম ইন্টারেস্টের মধ্যে কিন্তু কনফ্লিক্টটা হবে। মঞ্জুরুল হাসান বুলবুল, তার মানে এরকম না যে আমেরিকায় ট্রাম্প বলেছেন যে মিডিয়ার শিক্ষা পেতে হবে, বা তার মানে এরকম না যে দুই একটা টিভি বন্ধ হয়ে যাবে? না, সেটা খুব সহজ সমীকরণ। কারণ আমেরিকায় একটা দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে পুঁজিবাদের এক ধরনের বিকাশ ঘটেছে। পুঁজিবাদের বিকাশও কিন্তু সমাজকে কতগুলি জায়গায় শক্তিশালী করে, এটা আপনার খেয়াল রাখতে হবে। পুঁজিবাদ খারাপ, কিন্তু তারপরে তার একটা বিকাশ কিন্তু সমাজকে কোথাও না কোথাও কিছুটা শক্তিশালী করে। সেটা একটা পর্যায়ে গিয়ে হয়তো যখন আরও উগ্র জায়গায় যাবে, সেটা তখন আপনি প্রশ্ন তুলতে পারেন। কাজে এই দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দিয়ে আমেরিকা প্রবাহিত হওয়ার ফলে সেখানে মুক্ত চিন্তার নাগরিক সমাজ কিন্তু আছে, এবং ওইখানকার পেশাদার সাংবাদিকদের মধ্যেও যোগ্য সাংবাদিকরা আছেন যারা তাদের ভুলগুলি ধরতে। আমার যেটা ধারণা ইমিডিয়েটলি যেটা হবে যে নেক্সট ইলেকশনের সময় এই যে আমরা যেটা কনসেপ্টটা বলি যে এই মিডিয়াগুলি যে সাপোর্ট দেয় দলগুলিকে, এই ক্ষেত্রে এডিটোরিয়াল একটা চেঞ্জ আসবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ তারা বোধহয় এইরকম ঝুঁকির মধ্যে আর যাবে না, এটা হলো একটি। দুই নম্বর হচ্ছে, যেমন ধরেন আমেরিকান নাগরিক সমাজ, নাগরিক সমাজ কি করে, যারা মুক্ত নাগরিক সমাজ, কেউ শুনুক না শুনুক, তারা তাদের যুক্তির কথা বলবে। এবং একটা ভালো মিডিয়া মানে কি, ভালো মিডিয়াতে একটা ইন্টেলেকচুয়াল বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান। আমরা কেন সাংবাদিকতাকে একটু অন্যদের চাইতে পার্থক্য করে দেখি? একটা হচ্ছে ডেইলি ইভেন্ট আমরা কভার করি, এটা হলো প্রতিদিনকার ব্যাপার। এটার মধ্যে আমি বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ, বিএনপি সমান সমান দেওয়ার চেষ্টা করবো। আমার খুব বেশি সৃজনশীলতার দরকার নেই। কিন্তু যখন এই দুই পক্ষের বক্তব্য নিয়ে আমি একটা লেখা লিখবো বা বিশ্লেষণ লিখবো, তখন কিন্তু আমাকে এক ধরনের বুদ্ধিবৃত্তিক মানে উপসংহারে যেতে হবে। এবং সেই বুদ্ধিবৃত্তিক উপসংহারে এটা কার পক্ষে যাবে আমি জানি না, কিন্তু একটা বুদ্ধিবৃত্তিক উপসংহারে যেতে হবে। যেমন ধরেন মানে ভালো খারাপের একটা, এবং এই যে সাংবাদিকতায় অতীতকে ধারণ করা, বর্তমানের সঙ্গে তার একটা মিশেল করা, এবং ভবিষ্যৎ একটা কথা বলা, এটাই তো সাংবাদিকতার খুব সাধারণ বুদ্ধিবৃত্তিক ফর্মুলা। এখন ধরেন আমেরিকায় কি হচ্ছে, আমেরিকায় এই জায়গাগুলিতে আমি মনে করি যে আমেরিকান মিডিয়াগুলিতে এবং আমেরিকান মুক্ত নাগরিক সমাজের যারা প্রতিনিধি, তারা কিন্তু এই বিষয়গুলি আলোচনা করতে থাকবেন। কারো পক্ষে যাক বা না যাক, হিলারি ফেল করুক অথবা ট্রাম্প ক্ষমতায় থাকুক, এই সামাজিক সংঘাতটার মধ্যে তারা কিন্তু তাদের রোল প্লে করবে। যেমন ধরেন আমি একটু আগে বলছিলাম যে নোয়াম চমস্কি
চমস্কি। নোয়াম চমস্কি বলেছিলেন যে আমি যখন 8 নভেম্বর ইলেকশন হলো আমি ছিলাম ইউরোপে, এবং ইউরোপে যখন ট্রাম্প জিতে গেল, ইউরোপের মোস্ট অফ দি ইউরোপিয়ান নিউজ পেপার হেডলাইন করলো ডেট অফ আমেরিকান ড্রিম, আমেরিকান স্বপ্নের মৃত্যু হলো। তিনি বলছেন যে আমার ব্যক্তিগত মত হচ্ছে যে তিনি বলছেন 1939-এ তিনি আর্টিকেল লিখেছিলেন জেনারেল ফ্রাঙ্কোর ফ্যাসিজম যখন উত্থান হলো স্পেনে, তখন তিনি লিখেছিলেন যে কি কারণে এই ফ্যাসিস্ট শক্তি বিশ্বের জন্য হুমকি হবে এবং কেন এই ফ্যাসিস্ট শক্তি সাস্টেন করতে পারবে না। তিনি বলেন যে আমেরিকার ট্রাম্পের এই বিজয়ের পরে 3টি জায়গায় আমার খুব উদ্বেগ। একটি উদ্বেগ হচ্ছে এমন একটি লোকের হাতে নিউক্লিয়ার যুদ্ধের ক্ষমতা দেওয়া হলো যার রাজনৈতিকভাবে সারা বিশ্বকে বোঝার ক্ষমতাই নাই। আপনি যে গ্লোবাল কথা বলতেছেন, আপনি চান বা না চান, আজকের যে গ্লোবালাইজেশন তার বাইরে আপনি থাকতে পারবেন না, আপনি আইসোলেটেড থাকতে পারবেন। আপনি ছোট্ট দেশ হতে পারেন, আপনি যেমন তিনি দ্বিতীয় প্রসঙ্গটি তিনি বলেছেন ক্লাইমেট চেঞ্জ। আজকের পৃথিবীর সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, যেটা সম্পর্কে ট্রাম্প এবং তার যে ক্যাবিনেট, এই ক্যাবিনেট কেউ স্বীকারই করে না যে ক্লাইমেট চেঞ্জ একটা বড় ইস্যু। আর আজকের পৃথিবীতে আপনি চান বা না চান এই ক্লাইমেট চেঞ্জের বাইরে যেতে পারবেন। আপনি আইদার ভিকটিম হবেন অথবা আপনি মানে এটার ক্রিয়েট হবে না, আপনি হয়তো কারণের সৃষ্টি করবেন। 2, তৃতীয় যেটি তিনি বলছেন যে আমেরিকা ফার্স্ট বলে উগ্র জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করতে পারবেন না, কারণ আমেরিকা ইজ নট এ নেশন, ইটস ইমিগ্রেশন কান্ট্রি। এটার ভিত্তিটাই হচ্ছে ডাইভার্সিফাইড কালচার, ডাইভার্সিফাইড কালার, ডাইভার্সিফাইড রিলিজিয়ান। আপনি হঠাৎ করে আমেরিকান বলে আপনি একটা পপুলিস্ট অ্যাপ্রোচ করতে পারবেন, কিন্তু এটা পারবেন না। কাজে এটা যখন না পারবেন তখন আমেরিকান জনগণের মধ্যে হতাশাটা আসবে, এবং সেই হতাশাটা যেটা জনাব আমানুল্লাহ কবির বললেন যে এই হতাশাটার সঙ্গে যে কনফ্লিক্টটা হবে, সেই কনফ্লিক্টটা একটা নতুন ধরনের গ্লোবাল সিনারিও তৈরি করবে। কিন্তু শুরুর দিকটা আমরা জানি যে যেহেতু একটা হচ্ছে 8 বছর ধরে ডেমোক্রেটিক রোল ছিল, একটা নতুন শাসন আসছে, এটি একটা বড় সমস্যা। আরেকটি হচ্ছে যে তিনি রাজনৈতিক ব্যক্তি নন, তিনি দলকে ইগনোর করছেন, তিনি তার পলিটিক্যাল কমরেডদেরকে ইগনোর করছেন, এবং তিনি তার মতো করে করার চেষ্টা করছেন। আফসান চৌধুরী, যেমন ভাবে মানে এই ট্রাম্প এবং আরো অনেক পপুলিস্ট ডানপন্থীর উত্থানের আশঙ্কা করা হচ্ছে ইউরোপ জুড়েও, তার মানে কি একরকমের আসলে মিডিয়াও বদলাবে? মানে আপনি শুরুই করেছিলেন যে আমেরিকান মিডিয়া মূলত শিক্ষিত, উচ্চশিক্ষিত, উচ্চ মধ্যবিত্ত শ্বেতাঙ্গদের মিডিয়া, মানে যারা লিবারেল হতে এতদিন লিবারেল হয় যাদের কাজ, মানে এই ছিল। এখন যদি মিডিয়াও কি একটা পপুলিস্ট চেহারা নেবে নাকি? আমার মনে হয় যেটা বুলবুল বলছে, কবির ভাই যে কথাটা বলছে, যে আমরা কিন্তু এই অর্থনৈতিক ব্যবস্থা এখন যেটা হচ্ছে বিশ্বায়ন, এর পূর্বে কিন্তু এটা আমরা দেখিনি। আমাদের পৃথিবী 1939 সালে বিশ্বায়ন শুরু হয়েছে, তখন সবে মাত্র। গত 15-20 বছর বিশ্বায়নটা এইভাবে সবল ছিল না। এইটা কিন্তু 2008-এর পরে, 8 বছর থেকে 10 বছরে চীনের যে অর্থনীতির উন্নতি হয়েছে। এখন তো মানে ট্রাম্পের সবচেয়ে বড় অসুবিধা যেটা বুলবুল বলছে, যে ওর হাতে একটা আঙুল আছে, আঙুলটা দিয়ে ওই নিউক্লিয়ার বাটনটা টিপতে পারে। এইটা বাদ দিলে আমেরিকাও কিন্তু জানে না এই বিশ্বায়ন অর্থনীতি কিভাবে চলতে হয়। ইউরোপ তো জানেই না, কিন্তু ইউরোপের সংকটটা দেখুন, বিলেতের সংকটটা, ব্রেক্সিটের কারণে বিলেতে বিশাল পুঁজি প্রত্যাহার হয়েছে ইউরোপ থেকে। এই পুঁজিটা কার কাছ থেকে ব্রিটেন চাইছে চায়নার কাছ থেকে। অতএব বিশ্বে এই যে 3.5 ট্রিলিয়ন মানে জাতীয়তাবাদ দেখাতেও এখন মানে চীনের কাছ থেকে ধার করে দেখে। অতএব এই যে অর্থনৈতিক পরিবর্তনটা হয়েছে, এইটা ডোনাল্ড ট্রাম্প হয়তো বুঝেছেন, ক্ষমতায় আসতে চেয়েছেন, তার লোকেরা ভেবেছেন এটা তাদের শেষ চেষ্টা। এবং বয়স্ক মানুষ তারা, কেউ কিন্তু তরুণরা কিন্তু ট্রাম্পের সঙ্গে যায়নি। এই কারণে আমার মনে হয় এটা হচ্ছে একটা যুগের, একটা পর্যায়ের শেষ ঘন্টা। আগামীটা কি হবে আমরা পুরোপুরি জানি না, কিন্তু বোধহয় সবাই পরিবর্তিত হবে। আমরাই তো পরিবর্তিত হচ্ছে এতটা। আজকে ধরুন প্রিন্ট মিডিয়ার বদলে অনলাইন কতটা সফল হয়ে গেছে, এটা তো আমাদের নিজেদের জীবনে আমরা হট মেটালের যুগের সাংবাদিক, আমরা এখন অনলাইন সাংবাদিক হয়ে গেছি। তাহলে এই পরিবর্তনটা তো বিশ্বের অর্থনীতি হবে, মার্কিন যুক্তরাষ্ট্র হবে। আমাদের মনে হয় ট্রাম্পকে আমাদের আগ্রহ ভরে দেখা উচিত, কারণ তিনি হচ্ছেন শেষ প্রতিনিধি পূর্বেকার রাজনীতির। অসংখ্য ধন্যবাদ আফসান চৌধুরী, মঞ্জুল হাসান বুলবুল, আমানুল্লাহ কবির। দর্শক আপনাদেরও ধন্যবাদ। আমরা আসলে খুব আগ্রহ নিয়ে ট্রাম্পকে দেখতে চাইছি, এবং এই কারণে এই সপ্তাহ জুড়ে বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের এই নতুন যুগের সূচনাতে আমরা একটু নজর রাখতে চাই। আজ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব বাছাই কমিটি বাঁচবে কে, এই নিয়ে। আমাদের সাথে থাকবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। থাকবেন আপনিও।